নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি জেলার খবর। সঙ্গে রয়েছে দিশা এবং সেই সাথে সাথে আজও জেলার খবরে আমার সাথে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে উত্তর মালদার লোকসভা কেন্দ্র। তবে আজকের এই মূল আলোচনাটি শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রটি কিন্তু পরে হয়েছে। তার আগে এটি সম্পূর্ণরূপে একটি শুধুমাত্র মালদা লোকসভা কেন্দ্র হিসেবেই কিন্তু পরিচিত ছিল। পরবর্তীতে দেখা যায় 2009 সালে এই আসন পুনর্বিন্যাসের বিষয়টি যখনই মাথাচাড়া দিয়ে উঠল, সেই মুহূর্তে এই মালদা লোকসভা কেন্দ্রটি উত্তর এবং দক্ষিণ এই দুটি লোকসভা কেন্দ্রে বিভক্ত হয়ে যায়। আর সেই নিরিখেই আজ আমাদের আলোচ্য বিষয় উত্তর মালদা লোকসভা কেন্দ্র। তো সেই ক্ষেত্রে যদি আমরা আরেকটু পেছনে যাই, অর্থাৎ 2019 সালের কথা যদি বলি, সেই সময় থেকেই কিন্তু মালদায় সাংসদ হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। মালদা উত্তরের বিজেপি প্রার্থী হিসেবে কিন্তু খগেন মুর্মুকেই মনোনীত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এবার যে এই 5 বছরের সংসদীয় ব্যবধানে খগেন মুর্মু কী ধরনের কাজ করতে পেরেছেন আর কী ধরনের কাজ করতে পারেননি, আর যেই ধরনের কাজগুলো করতে পারেননি সেইগুলোর কিন্তু এখনই সাধারণ জনতা তালিকাভুক্ত করতে শুরু করে দিয়েছেন। তো এবার কি বাকি দলীয় প্রার্থী যারা রয়েছেন তারা কি এইবারের নির্বাচনী ক্ষেত্রে এই বিষয়গুলোকে হাতিয়ার করতে চলেছে? এই সমস্ত কিছুই জানবো আজ আমাদের জেলার খবরের পাতায়। তবে তার আগে আমরা দেখে নেব যে খগেন মুর্মুর পাশাপাশি আর কোন দল কাকে তার প্রার্থী হিসেবে মালদা উত্তরের লোকসভা কেন্দ্র থেকে বেছে নিয়েছে। সেই ক্ষেত্রে দেখব বিজেপি প্রার্থী, আপনারা সকলেই জানেন খগেন মুর্মুকে বাছাই করা হয়েছে। তৃণমূলের ক্ষেত্রে প্রার্থী হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। উত্তর মালদায় 2024 হিসেবে বিজেপি তার প্রার্থী হিসেবে বেছে নিয়েছে খগেন মুর্মুকে এবং তৃণমূল তার প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জিকে। পাশাপাশি কংগ্রেস তার দল হিসেবে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে মোস্তাক আলমকে। তো সত্যদা, তোমার কাছে আসবো এই মুহূর্তে। এই যে একটু আগেই যেমনটা বললাম যে এই ধরনের কিন্তু একটা লম্বা তালিকা রয়েছে যেই উন্নয়নগুলো কিন্তু খগেন মুর্মু তার এই শাসন আমলে কিন্তু পূরণ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে এবারের লোকসভা নির্বাচনকে ঘিরে কি আমাদের যে বাকি প্রার্থীরা রয়েছেন, এই যে প্রসূন বন্দ্যোপাধ্যায়, মোস্তাক আলম, এরা কি এগুলোকে হাতিয়ার হিসেবে তুলে ধরতে পারেন? অবশ্যই তুলে দিতে পারে। তবে তার আগে আমি কথাটা বলবো যে মালদা কেন্দ্র যখন আসছে, প্রথমেই আসবে ABA বরকত গনি খান চৌধুরীর কথা। কারণ তিনি কিন্তু মালদার সেন্টিমেন্ট বলা যায়, দীর্ঘদিন মালদার সাংসদ ছিলেন, এমনকি কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু মালদায় প্রচুর কাজ করেছেন। এক কথায় বলা চলে, অনেকেই বলতেন যে মালদায় গনি খানের পরিবর্তে বটগাছ দাঁড়ালেও জিতে হবে, কারণ তিনি সেই বেসটা তৈরি করেছিলেন। তো স্বাভাবিকভাবেই প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু প্রচারের হাতিয়ার যাই করুক, অনেক ইস্যু থাকবে, কিন্তু গনি খান কিন্তু সবার সামনে থাকবেন। কারণ গনি খানকে শ্রদ্ধা, গনি খানের তার নাম থাকবেই। এবার খগেন মুর্মুর পারফরমেন্স গত 5 বছরে আমরা কিন্তু বারবার দেখেছি, তিনি কিন্তু সংসদে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এবার ধরো মালদার যে সামগ্রিক সমস্যাগুলো রয়েছে সেখানে কিন্তু খগেন মুর্মু কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ব্যর্থতা দেখা গেছে। আমি তোমাকে বলবো যে উনি কিন্তু বেশ কয়েকবার কিন্তু অভিযোগ করেছেন যে রাজ্য সরকার থেকে তিনি পারছেন না, যার ফলে কাজ করতে পারছেন, কিন্তু খগেন মুর্মু বারবার অভিযোগ করেছিলেন। কিন্তু সেগুলো তো অভিযোগ, কারণ জনগণ কাজ চায়, জনপ্রতিনিধি নির্বাচিত করে সুবিধা পাওয়ার জন্য। কিন্তু সেটাই যদি খগেন মুর্মু পূরণ করতে না পারেন, তার ফল তাকে ভোট বক্সে বুঝতেই হবে। তবে খগেন মুর্মু প্রধান হাতিয়ার করবেন নিজের দলের, কেন্দ্রে মোদী সরকারের পারফরমেন্স, নিজের পারফরমেন্স। উল্টো দিকে বিরোধীদের হাতিয়ার থাকবে খগেন মুর্মুর ব্যর্থতা। এটাই প্রধান ইস্যু হতে চলেছে একবারে। তবে আমরা যদি আমাদের 2024-এর প্রার্থীদের মধ্যে যদি আমরা কম্পেয়ারটা করি, খগেন মুর্মু, তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, এই 3 জনের মধ্যে থেকে আমরা যদি
কম্পেয়ারটা করি, তাহলে এবার কি দ্বিমুখী হতে চলেছে নাকি ত্রিমুখী হতে চলেছে? কারণ কোথাও না কোথাও প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু এক কথায় নতুন মুখ তৃণমূলের প্রার্থী হিসেবে বা এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ভোটটা কীরকম হতে চলেছে, দ্বিমুখী নাকি ত্রিমুখী? দেখো, মালদা যেহেতু আসছে, গনি খান আসবে, গনি খান আসলে কংগ্রেস আসবেই। আর সুতরাং এখানে মালদাতে ত্রিমুখী লড়াই হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ কংগ্রেস মালদায় কিন্তু গ্রাউন্ড স্তরে অত্যন্ত মজবুত, এখনও যথেষ্ট সংগঠন রয়েছে। গত পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি মালদায় কংগ্রেস কিন্তু বেশ ভালো ফল করেছে। তো স্বাভাবিকভাবেই লড়াই ত্রিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা যেটা বলবো যে এই প্রসূন বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা, আইএএস অফিসার। তো সেখান থেকে রেজিগনেশন দিয়ে তিনি কিন্তু সরাসরি ভোটের ময়দানে, এটা কিন্তু বাংলায় কিন্তু আরও একজন আছেন, আমরা জানি বীরভূম থেকে দাঁড়িয়েছেন বিজেপির দেবাশিস ধর, তিনিও আইএএস অফিসার, তিনিও চাকরি থেকে রিজাইন দিয়ে প্রার্থী হয়েছেন। তো সুতরাং পুলিশ কর্তায় যে নির্বাচন লড়াইয়ে এটা কিন্তু একটা কিন্তু বড় কি বলবো তোমাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। কারণ খগেন মুর্মু কিন্তু একজন দক্ষ রাজনীতিবিদ, কারণ হবিবপুর থেকে তিনি সিপিএমের 3 বারের বিধায়ক ছিলেন। এছাড়া গত 2014 সালের লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী ছিলেন এই মালদা উত্তরে, কিন্তু হেরে যান মৌসম বেঞ্জির নূরের কাছে। কিন্তু এবার তারপরে তিনি 2019-এর আগে বিজেপিতে যোগ দেন এবং বিজেপির টিকিটে জেতেন। এই যে মৌসম বেঞ্জির নূর, যিনি কিন্তু মালদা উত্তরের 2বারের সাংসদ ছিলেন, তুমি জানো উনি বর্তমানে রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের, এবারে টিকিট পাননি। তো প্রসূন ব্যানার্জি যিনি রয়েছেন, তিনি কিন্তু মালদা বলো বালুরঘাটে তিনি কিন্তু পুলিশ কর্তায় দীর্ঘদিন কাজ করেছেন। তার কিন্তু গোটা জেলা কিন্তু হাতের তালুর মতো চেনা। তো স্বাভাবিকভাবে তার যে পুলিশ হিসেবে একজন আইএএস অফিসার হিসেবে তার যে জনগণের সাথে যোগাযোগ বলো বা আমলা লেভেলের যোগাযোগ, সেটা কিন্তু তিনি যথেষ্ট সুবিধা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে যদি দেখি, খগেন মুর্মু একজন কিন্তু পরিণত রাজনীতিবিদ, 3 বারের বিধায়ক, একবারের সাংসদ, একজন দক্ষ রাজনীতিবিদ। আর যেহেতু উনি বামফ্রন্টে ছিলেন, গ্রাউন্ড স্তর থেকে রাজনীতি করে উঠে আসা লোক, সুতরাং এটা কিন্তু যথেষ্ট লড়াই হতে চলেছে। উল্টো দিকে কংগ্রেসের প্রধান হাতিয়ার থাকবে গনি খান চৌধুরী, তার ব্যক্তিগত ইমেজ। তো সুতরাং কংগ্রেসও এখানে যথেষ্ট বেগ দেবে, কারণ কংগ্রেসের ভোট বাক্সই কিন্তু 2 দলের জয় পরাজয়ের ব্যবধান হতে চলেছে। এমনকি 2 দলের ব্যবধান এমন হতে পারে মাঝখান থেকে কংগ্রেস বেরিয়ে যাবে না, এমনটাও বলা যায় না। কিন্তু এগিয়ে যদি বলবো, রাজনীতিবিদ, দক্ষ রাজনীতিবিদ হিসেবে খগেন মুর্মু পাল্লা কিছুটা হলেও ভারী। তবে আরেকটা বিষয় হচ্ছে, এই যে কংগ্রেসের প্রার্থী হিসেবে মোস্তাক আলমকে যে বাছাই করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মোস্তাক আলমকে নিয়েই কিন্তু কংগ্রেসের একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তাদের দলের ভেতরেই অনেকে তাকে মেনে নিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে এটা কতটা প্রভাব পড়তে চলেছে এই উত্তর মালদার নির্বাচনের ক্ষেত্রে? দেখো, মালদা জেলার বলতে রাজনীতিটা গনি খানের পরিবার থেকেই হয়। আর যেহেতু মৌসম নূর গতবারের এখানে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের, উল্টো দিকে যদি দেখি ইশাক খান, যিনি তিনিও কিন্তু মালদা উত্তর প্রার্থী, গনি খান পরিবারের, এবার তিনি মালদা দক্ষিণের প্রার্থী। তো স্বাভাবিকভাবেই এটা একমাত্র আমরা দেখেছি বারবারে যে মালদার মানুষ কিন্তু গনি খানের পরিবার থেকে প্রার্থী পছন্দ করেন বেশি। এবার মোস্তাক আলম প্রার্থী হয়েছেন, অন্য অনেকেই প্রার্থীর উপযুক্ত রয়েছেন কংগ্রেসের। তো স্বাভাবিক গোষ্ঠীকন্দল কোনো দলে হওয়া এটা নতুন কিছু নয়, নেতা বেশি হলে গোষ্ঠীকন্দল হবেই। তো গোষ্ঠীকন্দল এসছে, এটা তো কারণ কংগ্রেসের শক্তি অনেকটাই কমে গেছে, যদিও এখনও আছে, যথেষ্ট আছে, মালদাতে রয়েছে, কিন্তু শক্তি অনেকটা কমেছে। তো লড়াইটা ওই যে বললাম, খগেন মুর্মু এবং প্রসূন ব্যানার্জি, কিন্তু কংগ্রেস এখানে যথেষ্ট ভালো ভোট পেতে পারে। আগেরবারেও তো আমরা যে 19-এর ফলাফল দেখি, সেখান থেকে কংগ্রেসের ভোট কাটাকাটির ফায়দা কিন্তু খগেন মুর্মু পেয়েছিলেন, কারণ একদিকে ছিলেন মৌসম বেঞ্জির নূর, উল্টো দিকে যে ইশা খান চৌধুরী, তাদের যে ভোট কাটাকাটি ছিল কংগ্রেস তৃণমূল কংগ্রেস, যার ফলে কিন্তু খগেন মুর্মু জয়লাভ করেন। তো এবারেও কিন্তু খগেন মুর্মু কংগ্রেস কিছুটা হলেও পিছিয়ে, মোস্তাক আলম সেভাবে পরিচিত মুখ নন রাজনীতিতে। উল্টো দিকে যদি দেখি, প্রসূন ব্যানার্জি পুলিশ কর্তা হিসেবে জনপ্রিয়, এমনকি মালদায় দীর্ঘদিন কাজ করেছেন, পুরো মালদা হাতের তালুর মতো চেনেন, উল্টো দিকে দক্ষ রাজনীতি। সুতরাং কোথাও কিছুটা হলেও মোস্তাক আলম কিছুটা হলেও পিছিয়ে, এ বিষয়ে এটা নিশ্চিতভাবে বলা যায়। তো এই যে বললে গোষ্ঠীকন্দল, এটা বেগ দেবে ওনাকে।
তবে আরেকটা জিনিস হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যেটা আরও বেশি করে আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে নিজেদের দলের মধ্যে দলীয় প্রার্থীকে না মেনে নেওয়া বা নিজেদের দলের মধ্যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, বা আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে দলেরই সমর্থকরা বা কর্মীরা তাদের নিজেদের প্রার্থীরই ব্যানার ছিঁড়ে দিচ্ছে, সে নিজেদের হোক কিংবা অন্য দলের হোক। এই জিনিসগুলো যে ঘটে চলেছে অহরহ বিগত দিনে, তো সেই ক্ষেত্রে মানে রাজনীতিটা মূলত কোন নীতি ধারণ করতে চলেছে? দেখো, রাজনীতি আর রাজনীতির পর্যায়ে নেই, অনেকটাই নেমে গেছে। কারণ রাজনীতিতে হিংসা চলে এসছে একদিকে। আমরা বারবার গত পঞ্চায়েত ইলেকশনে যদি দেখি প্রায় 74 জন মারা গেছিলেন। এবারের এবার বহু মানুষ আহত হয়েছিলেন, আমরা অনেক হিংসা দেখেছি। এবারের যদি দেখি লোকসভা নির্বাচনের আগে কিন্তু দুজনে কিন্তু মৃত্যু হয়েছে। তো সুতরাং রাজনীতিতে হিংসা জিনিসটা প্রচণ্ডভাবে চলে এসছে। পাশাপাশি আর একটা জিনিস যদি দেখি, রাজনীতি আর টাকার খেলাও চলে এসছে। তো যার ফলে কিন্তু এই হিংসা জিনিসটা বেশি। উল্টো দিকে যদি দেখো, কেউ রাজনীতিতে প্রার্থী হতে পারলে অন্যজনকে মেনে নিতে পারছেন না, অন্যজন দলের প্রার্থীকে মেনে নিতে, এগুলো গোষ্ঠীদ্বন্দ্ব রাজনীতিতে প্রচণ্ডভাবে এসছে। ওই যে বললাম, টাকার খেলা যত বাড়তে থাকবে তত এই রাজনীতিতে হিংসাটা বাড়তে থাকবে। কারণ যেগুলো না হলেই ভালো হয়, কারণ রাজনীতিতেও নীতির লড়াই হওয়া উচিত, আদর্শের লড়াই। কিন্তু ওই যে বললাম, টাকার খেলা যখন যতই বাড়তে থাকবে ততই হিংসা জিনিসটা চলে যাবে। কারণ এই হিংসা থামানোর জন্যই কমিশন কিন্তু যথেষ্ট যথেষ্ট কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলায় 7 দফা নির্বাচন হতে চলেছে। উল্টোতে যে দেখি 722 কোম্পানি আধাসে নিয়োগ করা হয়েছে। সুতরাং এগুলো কিন্তু ভোটে হিংসাকে বজায় রেখে, তো হিংসাটা না হলেই ভালো হয়। তো আরেকটা বিষয়, এই যে আমরা যে দেখলাম এই যে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমকে নিয়ে বা এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা তো না হয়ে গেল। তবে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে এবার যে দক্ষিণ মালদার প্রার্থী হয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে ঈশা খান চৌধুরী, ইতিমধ্যেই কিন্তু তারও কিন্তু এই ব্যানার ফ্লেক্স এই ধরনের সব কিছু ছিঁড়ে ফেলা হয়েছে। তো সেই ক্ষেত্রে কংগ্রেসের দলের মধ্যে যে এই ধরনের ভেদাভেদটা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে কি কংগ্রেসের দলের ওপর এটা কি ধরনের প্রভাব পড়তে পারে জন্য? না দেখো, দলের কর্মীরা ছিললে সেটা তো যথেষ্ট খারাপ। তার কারণ বিরোধীরা এক দলের সমর্থকরা অন্য দলের পোস্টার ছেড়ে দেয়, বললাম ভোটে হিংসার মধ্যেই পড়ে। কিন্তু দলের কর্মীরা এটা দলের অন্তর্দ্বন্দ্ব বলা চলে। দলের মধ্যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হলেই এগুলো হয়। তো এটা তো দলের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। তার কারণ তাকে প্রার্থীকে যদি নিজের দলের সমর্থকরা না মেনে নিয়ে পোস্টার ছেড়ে দেন, ব্যানার ছেড়ে দেন, তো সুতরাং তার জয়ের ক্ষেত্রে বলো, ভোটের লড়াইয়ের ক্ষেত্রে তিনি কিন্তু অনেকটা আত্মবিশ্বাসে আঘাত পাবেন। তার কারণ তার রাজনৈতিক নেতারা যেটা বলেন যে দলের কর্মী সমর্থকরাই তার দলের সম্পদ, কিন্তু সেখানে তারাই যদি দলের নেতার পোস্টার ছেড়েন, ব্যানার ছেড়েন, সুতরাং তারপর যে ভরসা জিনিসটা সেটা তো অনেকটা কমে। এটা কংগ্রেসকে যথেষ্ট বেগ দেবে বাংলায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাকে ফল কিন্তু যে কোনো দলই হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, যদি নিজের দলের কর্মী সমর্থকরাই দলের প্রার্থীর পোস্টার ব্যানার ছেলে, সেটা সেই দলকে ভুগতে হবে। একেবারে। তবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলে দিই, শুক্রবার রাতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর প্রচারের যে ব্যানার ফ্লেক্স এগুলো ছিল, এগুলো ছিঁড়ে ফেলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আর এই ঘটনা বন্দী হয়েছিল সিসিটিভি ক্যামেরায়। তো তারপরে বিবেচনা করে দেখা গেল যে সিসিটিভি ক্যামেরায় বন্দী হওয়ার মধ্যে যে যাদেরকে দেখা গিয়েছিল তাদের মুখ বাঁধা ছিল। তো সেই ক্ষেত্রে বলা খুবই মুশকিল যে আদৌ কারা এই ঘটনা ঘটিয়েছিল। তো এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই বহু প্রতিক্রিয়াও সামনে উঠে এসেছে এবং ঈশা খান চৌধুরী নিজেও কিন্তু এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। সেটাই আমরা শুনবো এবার। ইংলিশ বাজার শহরে আমাদের 19 নম্বর ওয়ার্ডে আমাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস টাউন প্রেসিডেন্ট নূর ইসলাম মাহালদারের বাড়িতে আক্রমণ হয়েছে গতকাল রাত্রি 3টা নাগাদ। ওর বাড়িতে ইট চড়ানো হয়েছে, তারপরে ওর বাড়িতে বিভিন্ন পোস্টার, ফ্লেক্স, যে একটা কংগ্রেস ক্যাম্প ছিল বাড়ির পাশে, ওইগুলো ফ্লেক্স, পোস্টার, ফ্ল্যাগ সব ছিঁড়ানো হয়েছে, সব ধ্বংস হয়েছে। এটা গতকাল রাত্রে হয়েছে আর পরশু রাত্রেও হয়েছে। কি অ্যাকশন নিয়েছেন? আমরা পুলিশকে এফআইআর জাতীয় কংগ্রেস থেকে, ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে, মালদা কংগ্রেস থেকে আমরা একটা এফআইআর করেছি।
কিন্তু এখন অবধি পুলিশ সেভাবে অ্যাকশন নেয়নি, কারণ এটা 2 রাত কন্টিনিউ হয়েছে, পরশু রাত্রে আর গতকাল রাত্রে হয়েছে। তার জন্য আমাদের অভিযোগ এটা বারবার হচ্ছে কেন, কারা করেছে সেটা আমরা ঠিক বলতে পারবো না, কিছু দুষ্কৃতীরা করেছে। আমাদের দাবি হচ্ছে পুলিশের কাছে যে এই দুষ্কৃতীদেরকে ইমিডিয়েটলি ধরতে হবে এবং আমাদের টাউন প্রেসিডেন্টের সেফটির জন্য ওখানে পেট্রোলিং এবং একটা পুলিশের প্রোটেকশন থাকতে হবে। হয়েছিল এটা আমাদের পাড়া এলাকা ভিত্তিক একটা, আর দুঃখমোচন হচ্ছে এটা আমাদের যে ব্যানার ছিঁড়া, কারা ছিল কে ছিল তাদের জানি না, কিন্তু দুঃখ বিষয় তাদেরকে আমরা ঘৃণা প্রতিবাদ জানাই। পার্সোনাল কী আছে না সেটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এনারা তার মানে ভয় পেয়ে গেছে কংগ্রেস জিতছে, বিরোধীরা খুব চরম ভয় পেয়ে গেছে। আর তার সাথে আমি যে টাউনের সভাপতি শহরের, আমি যে হারে শহরের দলের হয়ে যে কাজটা করছি তারাও মাথা একটু নত হয়ে গেছে। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস মানুষের এত কাজ করেছে, তারা কোনো অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে পোস্টার ছিঁড়া বা এসব ছিঁড়ার কাজ করে না বা কাউকে অভিযোগও দেয় না। উৎসবের মুখর দিন ছিল কদিন, অনেক দুষ্কৃতী আছে, অনেক নেশাগ্রস্ত লোক রাতে ঘুরে বেড়ায়, তারা চুরি চামারির সাথে সাথে এইসব ফ্লেক্স ছিঁড়ে বেড়ায়। আমার মনে হয় ওই এলাকাতে যে সিসি ক্যামেরা আছে, কংগ্রেস বা যে কোনো দলেরই ক্ষতি হয়েছে তারা পুলিশকে একটা কমপ্লেন করা উচিত। এবং ওই এলাকায় অনেক মানুষের বাড়িতে সিসি ক্যামেরা আছে, আজকাল সিসি ক্যামেরা প্রত্যেকটা বাড়িতেই থাকে, সিসি ক্যামেরা চেক করে এইসব দুষ্কৃতীদেরকে কোনো রাজনৈতিক ছত্র ছাড়ায় তারা সারা থাকলেও দুষ্কৃতী তাদের জন্য পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা এগুলো তো যাই হোক, এগুলো তো দলীয় সমস্যা ছিল, কিন্তু তাছাড়া যেটা হচ্ছে আমাদের জনসাধারণ যে নিরিখে ভোট দেবেন সেগুলি হচ্ছে তাদের এলাকায় কতটুকু উন্নয়ন হয়েছে হয়নি সেটার উপরে ভিত্তি করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2019 সালে বিজেপি প্রার্থী খগেন মুর্মু সাংসদ পদে বসার পর থেকে বহু এ ধরনের দাবি রয়েছে যেগুলো তিনি পূরণ করেছেন, কিন্তু দাবি পূরণ না করতে পারার যে তালিকা সেটি কিন্তু যথেষ্ট লম্বা। তো সেই ক্ষেত্রে উত্তর মালদায় যে এখনও অবধি জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু গঙ্গা ভাঙন সমস্যা আর পরিযায়ী শ্রমিকদের বিষয়, এই যে পরিযায়ী শ্রমিকরা যে অন্য রাজ্যে গিয়ে যে প্রাণ হারাচ্ছেন সেই ধরনের বিষয়গুলো কিন্তু এখনও অসংশোধিত রয়েছে। তার পাশাপাশি এই যে পীরগঞ্জ ঘাট সেতু যেটা গাজলের যোগাযোগ ব্যবস্থাটাকে সম্পন্ন করবে, তার উপরে আমরা জানি যে মালদার ক্ষেত্রে আমটা কিন্তু অত্যন্ত ঐতিহ্যবাহী একটি উপাদান। তো সেই ক্ষেত্রে আম শিল্পের উন্নয়নের উদ্যোগ হিসেবেও এ ধরনের দাবি উঠেছে। তারপরে পাট চাষ, পাট শিল্প, এগুলো নিয়ে উদ্যোগ বা উন্নয়ন, আবার জেলায় শিল্প তালুক এবং কারখানা নির্মাণ, এ ধরনের প্রতিশ্রুতি কিন্তু খগেন মুর্মু দিয়েছিলেন যে এই ধরনের উন্নয়ন উত্তর মালদাতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে তার 5 বছরের মেয়াদ শেষ হতে চলেছে। 2024-এর মে মাসের 7 তারিখ উত্তর মালদায় আবারও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 5 বছরের মেয়াদের মধ্যে এই লম্বা তালিকায় যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো অবধি পূরণ হয়নি। তো সেই ক্ষেত্রে এই দাবিগুলো কি এইবার কতটা জোরালো হতে পারে? তো বা আমরা যদি এই দাবিগুলোকে প্রাধান্য দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে কার পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা থাকছে? কারণ খগেন মুর্মু করতে পারেননি, এটাই সাধারণ জনতা বলছেন। দেখো, মালদায় গঙ্গা ভাঙনটা কিন্তু মারাত্মক, এটা কিন্তু দীর্ঘদিন থেকে হয়ে আসছে। এখন গতবার কিন্তু ভয়াবহ আকার নিয়েছিল, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মানুষের মৃত্যু হয়েছে। তো সাহেব, এটা নিয়ে কেন্দ্র রাজ্য সরকার এটা একটা যৌথ উদ্যোগেই এই সমস্যার সমাধান হওয়া উচিত, কারণ এটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের সমস্যা, আজকে নতুন নয়। তো স্বাভাবিকভাবেই এই গঙ্গা ভাঙন রোধটা অত্যন্ত প্রয়োজন। আমি বলবো খগেন মুর্মু সাংসদ হিসেবে ছিলেন, গত 5 বছরে তার দায়িত্ব ছিল, দায়িত্বের মধ্যেই পড়ে অন্তত কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়কেই এই বিষয়টি নিয়ে বারবার সামনে আনা
যে গঙ্গা ফাউন্ড রোধ করা, আর এটা যেটা বলে যে গাজলে যে ঘাট যেটা রয়েছে ওটাও কিন্তু একটা যোগাযোগ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার অত্যন্ত প্রয়োজন ছিল। এটা খগেন মুর্মু প্রতিশ্রুতি ছিল, পূরণ করতে পারেনি, এটা তাকে তো নিশ্চয়ই জনগণ তার মতামত দেবেন। পাশাপাশি মালদার ফজলিয়াম এটাও কিন্তু অত্যন্ত বিখ্যাত, একমাত্র মালদাতেই কিন্তু ফজলিয়াম পাওয়া যায়। সুতরাং এটার কিন্তু যথেষ্ট মালদার মানুষের দাবির মধ্যে পড়ে যে আমের আরও গুরুত্ব বাড়া উচিত, আরও বেশি রপ্তানি যাতে করা যায় দেশের বিভিন্ন প্রান্তে হোক বাইরে হোক। আমরা জানি যায়, কিন্তু সেটা যদি আরও বেশি হতো তো মালদার মানুষের অর্থনৈতিক উন্নতিটা হতো। আর একটা যেটা পরিযায়ী শ্রমিক, আমরা জানি রাজ্যের বহু মানুষ রাজ্য ছেড়ে বাইরে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক কাজ করে, তার মধ্যে সবথেকে বেশি যদি আসে তো মালদার মধ্যে আসে। তার মধ্যে মালদা যারা বহু মানুষ বাইরে কাজ করতে যান সেটা অসুবিধা থাকে, কিন্তু বহু মানুষের মৃত্যু হয়, এটা কিন্তু খুব দুঃখজনক। বহু মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে মানে অত্যন্ত কষ্টেই বাইরে কাজ করতে যান, কিন্তু তার ফলে তাদের মৃতদেহ বাড়িতে ফিরে আসে, এটা অত্যন্ত দুঃখজনক। তো এখানে বলবো রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয়কেই কোনো ব্যবস্থা করা উচিত। শিল্প অত্যন্ত প্রয়োজন রাজ্যে, শুধু মালদা নয় গোটা রাজ্যেই প্রয়োজন। রাজ্যে শিল্প হলে কর্মসংস্থান যদি রাজ্যে হয় তো মানুষের অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজনটা পড়ে না। তো এইদিকে কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়কেই একটু নজর দেওয়া উচিত। পাশাপাশি এই যে বললে যে সমস্যাগুলো মালদা মানুষের দাবি দীর্ঘদিন থেকেই ছিল, তো এগুলো পূরণ করতে খগেন মুর্মু না পারায় তার ফল তো তাকে ভোট বক্সে জনগণ কী দেয় আমরা তো সেটা 4 জুন রেজাল্ট পাবো। তো স্বাভাবিকভাবেই সেটা তো জনগণের দেখা যাক কি রেজাল্ট আসে। তো সত্যদা, আমরা এই উত্তর মালদা লোকসভাটাকে আমরা যদি আরেকটু কটা ভাগে বিভক্ত করি, অর্থাৎ আমি বলতে চাইছি যে এই 7টি বিধানসভাতে আমরা যদি বিভক্ত করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাবিবপুর, গাজল আর মালদা এগুলো কিন্তু বলতে গেলে SC ST এদের জন্য সংরক্ষিত রয়েছে। তো সেই ক্ষেত্রে এরা কোন দিকে মূলত মানে এদের ভোটটা মূলত কার খাতায় গিয়ে পড়তে পারে? দেখো, এই ST কিন্তু মালদায় প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে। আমরা যদি জানি গাজল এমনকি হবিবপুর যেখানকার বিধায়ক ছিলেন খগেন মুর্মু বামফ্রন্টের, এদিকে কিন্তু প্রচুর ST সম্প্রদায়ের মানুষ রয়েছেন। পাশাপাশি SCরাও রয়েছেন। গত লোকসভা নির্বাচনে একটা বড় অংশ দুহাত ভরে বিজেপিকে সমর্থন করেছিল, ঠিক তারপরেই 2021-এ সেই ভোটটাই কিছুটা সুইং করে তৃণমূলের পক্ষে গেছে। তারপরে পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি তৃণমূল এককভাবে বিপুল সাফল্য পেয়েছে। কিন্তু এবারে লোকসভা নির্বাচন, আমরা যে 21-এর ফলাফলের দিকে একটু তাকাই, 21-এ তোমার মালদা লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 3টি কিন্তু বিজেপির দখলে রয়েছে। হবিবপুর, গাজল এবং মালদা, এই 3টে বিধানসভা কেন্দ্র বিজেপির দখল রয়েছে। বাকি 4টি যেগুলো রয়েছে চাচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর এবং রাতুয়া, এই 4টি বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে, এমনকি তৃণমূল এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জিতেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মালতীপুরের বিধায়ক কিন্তু তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি। তিনি কিন্তু একজন দক্ষ সংগঠক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বারবার উনি কিন্তু বিতর্কিত মন্তব্য করেন। কখনো বিরোধী দলের সাংসদদের বেঁধে রাখার কথা বলেন, তো এরকম বিতর্কিত মন্তব্য কিন্তু বারবার খবরের শিরোনামে এসেছেন। এটা কিন্তু মালদায় বারবার দেখা গেছে। তো এখানেও কিন্তু কারণ জনগণ কি মতামত দেয় এখানে, তো সেই ক্ষেত্রে দেখা গেলে আমরা যদি বলি যে খগেন মুর্মু তিনি নিজেও কিন্তু অনেকটা মেজাজি ধরনের মানুষ, তার যখন যেরকম মুড হয় তিনি সেই মতোই কাজ করেন। তো সেই ক্ষেত্রে এরা দুজনই কিন্তু বলতে গেলে একই রকমের ব্যক্তি। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা কি খগেন মুর্মুর ভোট পাত্রেও কি প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, বিগত কয়েকদিন আগে যেটা আমরা ঘটনা দেখেছি, তো সেগুলো নিয়ে বিতর্ক তো শুধু মালদার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা দেশে সেটা ছড়িয়ে গেছে। এটা না হলেই ভালো হতো। তো খগেন মুর্মু তার সাফাই দিয়েছেন, জনগণ কিভাবে নেয়। দেখো, এই ধরনের ঘটনার শুধু সাফাই দিলে তো সেটা সাফাই নয়, একজন জনপ্রতিনিধি তার অনেক দায়িত্ব থাকে। তো সুতরাং এটা অত্যন্ত খগেন মুর্মুকে বেগ দেবে, কারণ তার নিজের দলই কিন্তু এটা নিয়ে দলের মধ্যে কিন্তু একটা বিভাদ তৈরি হয়েছে, অনেকেই অনেক রকম মতবাদ দিয়েছেন। তো এটা কিন্তু খগেন মুর্মুকে যথেষ্ট বেগ দিতে পারে। পাশাপাশি আরেকটা যে বিতর্কিত মন্তব্য, আমরা তো রাজ্যে তো ভোটে হিংসা তো দেখি, তো জনপ্রতিনিধিরা যদি বিতর্কিত মন্তব্য, হিংসাত্মক মন্তব্য করেন, বিরোধী নেতাদের বেঁধে রাখার কথা বলেন, তো সেগুলো রাজনীতিতে যথেষ্ট
নেতাদের মতামতই তো ভরসা করেন, তার মতামতের উপরেই পড়েন। তো নেতারা যদি কাউকে বেঁধে রাখার, মারার এরকম নিদান দেন, তো তার ফলে হিংসা কিন্তু বারবার চলে আসে। যদিও কমিশন পদক্ষেপ নিয়েছে, কারণ 722 কোম্পানি আধাসামরিক বাহিনী রাজ্যে নিয়োগ করেছে, 7 দফায় ভোট এগুলো চলছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নেতাদের এই মতামত কিন্তু এখনো বন্ধ হয়নি, চলছে কিন্তু বিতর্কিত মন্তব্য। সত্যদা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা যদি ওই ধারাটা বজায় রেখে দেখি, এই যে বিধানসভার ক্ষেত্রে তুমি যেমনটা বললে, এই হাবিবপুর, গাজল আর মালদা এই 3টি বিধানসভা হচ্ছে গিয়ে বিজেপির দখলে রয়েছে বর্তমানে, আর বাকি 4টে বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে। যদি আমরা এই ধারাটা বজায় রেখে দেখি, তাহলে এবার যেহেতু কংগ্রেসের প্রার্থীও রয়েছেন মোস্তাক আলম, তো সেই ক্ষেত্রে কি মনে হয় ভোটটা কি ধরনের হতে চলেছে? দেখো, মানে যদি ভোটের ফলাফল 21-এর ফলাফলে দেখি, 21-এর ফলাফলে কিন্তু তৃণমূল অনেকটা এগিয়ে। কারণ যে 4টি বিধানসভা কেন্দ্র, চাঁচল বলো, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর এবং রতুয়া, এখানে কিন্তু প্রচুর মাইনরিটি ভোটার রয়েছে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কিন্তু এখানে ব্যাপক মার্জিনে জয় পেয়েছিল। এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যদি পুরোপুরি গত 21-এর নির্বাচন যেমন কংগ্রেস বামেদের থেকে বেরিয়ে তৃণমূলের ঘরে গিয়েছিল বলে তৃণমূল বিপুল সাফল্য পেয়েছিল, এবারেও তৃণমূল যদি ধরে রাখতে পারে এই সংখ্যালঘু ভোট, তাহলে কিন্তু সেটা বিজেপির ক্ষেত্রে বলবো বা কংগ্রেসের ক্ষেত্রে বলবো যথেষ্ট উদ্বেগের। কারণ সংখ্যালঘু ভোটই কিন্তু তৃণমূলের প্রধান ভোট ব্যাংক। এটা যদি তৃণমূল পুরোটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু খগেন মুর্মুর ক্ষেত্রে যথেষ্ট বেগ পাওয়ারই বিষয়। কিন্তু আমরা জানি রাজ্যের বিগত ঘটনার জন্য অনেক জায়গায় কিন্তু তাছাড়া আইএসএফ প্রার্থীও এখানে রয়েছে। তো সংখ্যালঘু ভোট যদি বেড়ে যায়, তৃণমূল থেকে বেরিয়ে আসে, কংগ্রেস বা আইএসএফের দিকে কিছুটা পরে, সেদিক দিয়ে বলবো খগেন মুর্মুর পাল্লা কিছুটা হলেও ভারী রয়েছে মালদায়। বেশ, তাহলে আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো এবার দেখার বিষয় হচ্ছে, এই সমস্ত কিছু দেখে যেমনটা মনে হচ্ছে, যেমনটা সত্যদাও বললেন, সব কিছু দেখে এখনও কিন্তু খগেন মুর্মুর পাল্লা কিছুটা হলেও ভারী রয়েছে। কিন্তু তারপরেও যেই বিষয়টা এখনও দানা বেঁধে রয়েছে, সেটি হচ্ছে এলাকাবাসীদের যে দাবিগুলো এখনও অবধি পূরণ হয়নি, পরিত্যক্ত প্রতিশ্রুতি হয়ে থেকে গেছে। তো সেই ক্ষেত্রে এবার এই উত্তর মালদার লোকসভা নির্বাচন কি রূপ নেয় সেদিকে চোখ থাকবে আমাদের সকলের। আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, উত্তর মালদায় মে মাসের 7 তারিখে ভোট গ্রহণ, অর্থাৎ 3য় পর্যায়ে ভোট গ্রহণ, এবং তার ফলাফল অর্থাৎ ভোট গণনা জুন মাসের 4 তারিখ। তো দেখা যাক এ বিষয়ে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এবার সেই সিংহাসন কার দখলে যায়। আর সেই সাথে সাথে আমি আমার সহকর্মী সত্যদাকে ধন্যবাদ জানাই আমাদেরকে আরও একবার আমাদের সাথে সহযোগিতা করার জন্য। দেখতে থাকুন ট্রাইব টিভি।